আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মানবতা বিরোধী অপরাধের মামলায় বেকসুর খালাস মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটিএম আজহার বিচারের নামে অবিচার হয়েছিল সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, রায়ে সন্তোষ প্রকাশ জামায়াতের। সচিবালয়ে চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মকর্তা কর্মচারীদের। দর্শনার্থী প্রবেশ বন্ধ, ফ্যাসিবাদ উৎখাতে অবস্থান জুলাই বছর। পুরো এলাকায় নজিরবিহীন নিরাপত্তা। নির্বাচন নিয়ে যাদের ভয় তাদের সাথে জনগণের সম্পৃক্ততা নেই মন্তব্য আমির খসরু। বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে অস্থিরতা কাটে নিয়ে বলছেন বিশ্লেষকরা। সংস্কারের আগে নির্বাচন হলে পুনর্বাসন হবে আওয়ামী লীগ, ব্যর্থ হবে জুলাই বিপ্লব। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস পেলেন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন, সাক্ষ্য প্রমাণ ছাড়াই আজহারকে সাজা দেওয়া হয়েছিল। রায়ের প্রতিক্রিয়ায় সত্যের জয়, মিথ্যার পরাজয় হয়েছে মন্তব্য করেন তার আইনজীবীরা। তাদের আশা দ্রুতই কারাগার থেকে মুক্তি পাবেন এটিএম আজহার। বিস্তারিত হুমায়ুন চিশতির রিপোর্ট। মুক্তিযুদ্ধে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগে 2014 সালের 30 ডিসেম্বর জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালের 23 অক্টোবর মৃত্যুদণ্ডের ওই রায় বহাল রাখে আপিল বিভাগ। যদিও দুটো রায়কে প্রহসনের বিচার বলে আখ্যায়িত করে আসছে জামায়াতে ইসলামী। নিজেকে নির্দোষ দাবি করে 113টি যুক্তি তুলে ধরে ওই রায় পুনর্বিবেচনার আবেদন করেন আজহার। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিএম আজহারের রিভিউ আবেদনের শুনানির উদ্যোগ নেওয়া হয়। পরে তা আপিল হিসেবে গ্রহণ করেন সর্বোচ্চ আদালত। মঙ্গলবার নির্ধারিত সময়ের প্রায় 1 ঘণ্টা পরে আদালতের কার্যক্রম শুরু হয়। সকাল 9:50 প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করেন। আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আরো বলেছেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব কে বেকসুর খালাস প্রদান করেছে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর একটি রিভিউ বোর্ড গঠন করে বিগত সময়ে ট্রাইব্যুনালের রায়গুলোর পুনর্মূল্যায়ন করার দাবিও জানান আজহারের আইনজীবী। অতীতের রায় সম্পর্কে এই রায়ে অনেক অবজারভেশন থাকবে। আমরা মনে করি সরকারের উচিত হবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে একটা রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা। রায়ের প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির বলেন, সত্যের জয় হয়েছে। সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটি সুস্পষ্ট সুন্দর রেজাল্ট আজকে বেরিয়ে আসছে। এই রায়ে ট্রাইব্যুনালের চলমান বিচারে কোনো প্রভাব পড়বে না বলে মনে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আজকে অ্যাপিলেট ডিভিশন যখন বলেছে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা প্রয়োজন, এই ব্যাপারে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এখনো একমত পোষণ করছি এবং এই রায়ের পক্ষে আমরা এখনো কথা বলছি। আমাদের আইনি লড়াই যার সুযোগও নাই, কারণ এটা হলো রিভিউ থেকে যে অ্যাপিল আসছে সেই অ্যাপিলের জাজমেন্ট। এর উপরে বাংলাদেশে বা পৃথিবীর আর কোনো আদালত বা আর কোনো ফোরাম নেই। আইনজীবীরা জানান, রায়ের সংক্ষিপ্ত অনুলিপি কারাগারে পৌঁছালেই জেল থেকে মুক্তি পাবেন জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনার সরকারের আমলে জামায়াত সমর্থিত অসংখ্য মানুষ ভয়ঙ্কর জুলুমের পাশাপাশি মিথ্যা মামলার জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, মামলা দিয়ে হয়রানি করতে গিয়ে সীমাহীন জালিয়াতির আশ্রয় নিয়েছেন বিগত সরকার।
জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের বেকসুর খালাস পাওয়ায় রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে রায়ে সন্তোষ জানিয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামাতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে বেকসুর খালাস দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে দলটির নেতাকর্মীরা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অসংখ্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রায়ের প্রতিক্রিয়া জানাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির আমির বলেন, এ মামলায় আন্তর্জাতিক বা দেশের প্রচলিত কোনো আইনের তোয়াক্কা করা হয়নি। জামায়াত নেতাদের খুন করতে বিগত সরকার ও তৎকালীন বিচার বিভাগ মিলে সীমাহীন জালিয়াতি ও মিথ্যা সাক্ষীর মাধ্যমে মামলা পরিচালনা করত বলে জানান তিনি। বাংলাদেশ জামায়াত ইসলামী বিগত শেখ হাসিনার স্বৈর শাসন আমলে ভয়ঙ্কর ধরনের জুলুমের শিকার হয়। জুলুম করে আমাদের বুক থেকে এক এক করে 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে মিথ্যা মামলায় এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। সত্যকে দীর্ঘ সময় চাপা দিয়ে রাখা যায় না জানিয়ে আমিরে জামাত বলেন, ATM আজহারের বেকসুর খালাসের মাধ্যমে তা প্রমাণ হয়েছে। সত্য মেঘের আড়াল ভেদ করে আলোর ঝলক নিয়ে আসে, সেই সত্যটাই আজকে আল্লাহ আমাদেরকে দেখালেন। বর্তমানে জাতির অনেক আলোচিত বিষয় এখনো অমীমাংসিত জানিয়ে শফিকুর রহমান বলেন, আগামীতে জামাত ক্ষমতায় গেলে প্রতিশোধ ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটাবে। সৈয়দ রিয়াজ, ATN বাংলা, ঢাকা। টানা চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিল না করলে সারা দেশে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন। দাবি না মানলে আগামীতে আন্দোলন আরও তীব্র আকার নেবে বলে হুঁশিয়ারি দেন তারা। আগামীকাল সকাল 10:30টায় আবারও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে আন্দোলনকারীরা। আজ বেলা 4টার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আন্দোলনকারীরা বলেন, প্রধান উপদেষ্টার জাপান সফরের আগেই সমস্যার সমাধান চান তারা। এদিকে সেবা প্রত্যাশী বা দর্শনার্থী কাউকেই সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে সচিবালয় এবং আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ থাকলেও মূল প্রবেশ পথের উল্টো দিকে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে ফ্যাসিবাদ উৎখাত যাত্রা করছে জুলাই মঞ্চ। আজকে সমগ্র সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের এখানে ঢল নেমেছে, কারণ প্রত্যেকের গায়ে এখন একটাই দাবি, প্রত্যেকের একটাই দাবি, এই কালো আইন বাতিল করতে হবে। আমরা বাতিল চাই, আমরা ঘরে ফিরতে চাই, বাট যতক্ষণ পর্যন্ত আমরা এই কালো আইন বাতিল না পাবো, না করব, কোনো অফিসিয়াল অর্ডার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, আমরা জানতে পেরেছি সচিবালয়ের ভেতরে ও বাইরে পাল্টাপাল্টি বিক্ষোভ চলছে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ভাবনা, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে সচিবালয়ের যে মূল ফটকটি সেটি কিন্তু বন্ধ। বাইরে থেকে বহিরাগত কিংবা দর্শনার্থী অথবা সেবা প্রত্যাশী যারা আসছেন তারা কিন্তু কেউই আজকে সচিবালয়ে প্রবেশ করতে পারেননি। আজকে শুধুমাত্র যারা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের যারা কাজ করেন তারাই কেবল ঢুকতে পেরেছেন এবং তাদেরকে ঢোকার সময় তাদের নির্ধারিত যে আইডি কার্ড অথবা তাদের যে পরিচয়পত্র রয়েছে সেটি দেখিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে হয়েছে। এই বিষয়ে একদম সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি একদম কড়া নিরাপত্তা কিন্তু এখানে রয়েছে এবং এই নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু লোকজন যারা এখানে কাজ করেন তারাই কেবল ঢুকতে পারছেন, বাহিরের কাউকেই কিন্তু এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে আশপাশের যে এলাকাটি রয়েছে পুরো এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছেন এখানে র্যাব, বিজিবি, আর্ম ফোর্স, এমনকি পুলিশের অত্যাধুনিক সোয়াট বাহিনীও। তো সবকিছু মিলে এখানকার নিরাপত্তা বলা যায় যে নজিরবিহীন একটি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে আজকে কিন্তু সচিবালয়ের কার্যক্রম চলছে। এর ভেতরেই কিন্তু সকালে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম রয়েছে, তারা কিন্তু তাদের বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল যে কর্মসূচিটি ছিল সেটি পালন করেছে এবং বেলা 12:30টার দিকে তারা তাদের কর্মসূচি শেষ করেছে। শেষ করার সময় তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের দাবি দেওয়া আজকে বিকেল 4টার মধ্যে মেনে না নিলে তাদের কর্মসূচি চলতে থাকবে। একই সাথে সারা দেশের যে 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকেও এই বিক্ষোভ এবং
তাদের যে কর্মসূচিগুলো রয়েছে এগুলোর সাথে একাত্মতা হতে তারা আহ্বান জানিয়েছেন। একই সাথে তারা বলছেন প্রধান উপদেষ্টার যে জাপান সফর রয়েছে সেই সফরে যাওয়ার আগেই তিনি যেন এই সমস্যাটির সমাধান করে যান, অর্থাৎ যে সরকারি চাকরি অধ্যাদেশ যেটি রয়েছে সেটি যাতে বাতিল করে যান, এমন দাবি কিন্তু এখানে জানানো হয়েছে। না হলে তারা কিন্তু বিরতির মতো কর্মসূচি ঘোষণাও বাধ্য হবে, এমনটিও কিন্তু তারা আমাদেরকে বলছেন এবং জানাচ্ছেন বারবারই। তো এর কিছুক্ষণ পরে কিন্তু যখন তাদের কর্মসূচিটি শেষ হয়েছে তখন আপনি জানেন যে সকাল থেকে সাংবাদিকরাও কিন্তু সচিবালয়ে প্রবেশ করতে পারেননি। তাদের কর্মসূচি শেষ হওয়ার পর সাংবাদিকদের এখানে প্রবেশ করতে দেওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি দেওয়া পর্যালোচনার বিষয়ে যে একটি স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছিল, সেই পুনর্গঠিত কমিটির সাথে আজকে ঐক্য ফোরামের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে দুপুর 2টায়। সেই বৈঠকে আসলে তাদের যে দাবি দেওয়া এগুলোর বিষয়ে কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে একটি ফলপ্রসূ ফলাফল পাওয়া যাবে এমনটি আমরা আশা করছি। এখানে আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি তারা কিন্তু সেই মিটিংটির দিকে তাকিয়ে আছি এবং কখন সেই মিটিংটি শুরু হবে, কখন আমরা সেখানে যাব সেই অপেক্ষায় রয়েছি। তো মিটিংটি শুরু হলে একজন ভূমি মন্ত্রণালয়ের যে সিনিয়র সচিব রয়েছেন তার নেতৃত্বে আসলে এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। তো সেই মিটিংয়ে এই যে ঐক্য ফোরামের নেতাকর্মী যারা রয়েছেন বা সমন্বয়করা যারা রয়েছেন, কো চেয়ারম্যান এবং এই পর্যায়ে যারা রয়েছেন তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। আমাদেরকে তারা নিশ্চিত করেছেন কিছুক্ষণের মধ্যে সেই মিটিংটি শুরু হবে। সেই মিটিংটি শুরু হলে আসলে কি সিদ্ধান্ত এলো ওই মিটিং থেকে সেটির উপর নির্ভর করে তাদের কর্মসূচি আবার ঘোষণা হতে পারে এমনটিও ইঙ্গিত দিয়েছেন ঐক্য ফোরামের নেতাকর্মীরা। সে পর্যন্ত আমরা অপেক্ষায় রয়েছি। ভাবনা, এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। জি এমদাদ, আপনাকে ধন্যবাদ। নির্বাচন নিয়ে যাদের ভয় তাদের জনগণের সাথে সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারের 10 মাস গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, যারা জনগণের রাজনীতি করে তারাই দ্রুত নির্বাচন চায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় আমির খসরু আরও বলেন, আগামীর রাজনীতি আর আগের মতো হবার সুযোগ নেই। সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। এদিকে চলমান রাজনৈতিক পরিস্থিতি বিকেলে যৌথ সভা করবে বিএনপি। আর নির্বাচনকে এত ভয় কেন? যাদের নির্বাচনে ভয়, অর্থাৎ তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, জনগণের উপর তাদের কোনো আস্থা নেই, গণতান্ত্রিক অর্ডারের উপর তাদের কোনো আস্থা নেই, তাহলে এখানে আজকে বিভক্তিটা যারা গণতান্ত্রিক চাই, যারা জনগণের মালিকানা চায়, যারা জনগণের আস্থা নিয়ে রাজনীতিতে বিশ্বাসী, সমর্থন নিয়ে বিশ্বাসী, তাদের সাথে যারা অন্য পথে চলছে, যে শেখ হাসিনার পথে চলছে। কিন্তু প্রধান উপদেষ্টার সাথে দলগুলোর সংলাপে রাজনৈতিক অস্থিরতা কাটলেও সমস্যার সুষ্ঠু সমাধান হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সংস্কার না করে চাপ দিয়ে নির্বাচন দিলে তা হবে মূলত আওয়ামী লীগের পুনর্বাসন, আর এমনটি হলে লুণ্ঠিত হবে জুলাই বিপ্লবের চেতনা। এজন্য রাজনৈতিক দলের পাশাপাশি জাতীয় সংসদ ভবনে জনগণের সাথেও সংলাপ করতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন তারা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দাবি দাওয়া আদায় আন্দোলন, প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন সব মিলে দেশের রাজনৈতিক অঙ্গনে সৃষ্ট জটিলতা নিরসনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শুরু হয় সংলাপ। 2 দিনে 30টি রাজনৈতিক দলের সাথে তার সংলাপ সংকট কতটা কাটিয়েছে তা নিয়ে এখন সব মহলে চলছে আলোচনা। রাষ্ট্রচিন্তক ও লেখক ফরহাদ মজহার বলছেন, প্রধান উপদেষ্টার সাথে এই সংলাপ একটি ভুয়া তত্ত্ব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপটা এটা একটা ভুয়া তত্ত্ব। রাজনৈতিক দলগুলোকে তিনি মনে করেছেন যে এখানে জনগণের প্রতিনিধি, এবং এটাই অস্থিতিশীলতার প্রধান কারণ। রাজনৈতিক দলগুলো একান্তই লুটেরা মাফিয়া শ্রেণীর প্রতিনিধি, ফলে তিনি জনগণকে ভুলে গিয়ে ডক্টর ইউনূস লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে তিনি কথা বলতে যাচ্ছেন। সেনাবাহিনী বনাম আপনি আমলাতন্ত্র, এটাকে যেমন তিনি শক্তিশালী করেছেন, অন্যদিকে সেনাবাহিনীকে জনগণের বিপরীতে তিনি হাজির করেছেন। যারাই নির্বাচনের জন্য চাপ দিচ্ছে তারা শুধুমাত্র ফ্যাসিস্ট শক্তির দালাল ছাড়া কিছু না। ভুল হয়েছে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, কিন্তু আওয়ামী লীগের সব লোক তো খারাপ না। তো তাদেরকে যেন আমরা অন্তর্ভুক্ত করতে পারি, তার জন্য আপনি একটা সামাজিক একটা আইনি প্রক্রিয়া শুরু করেন। আর শিক্ষক ও গবেষক অধ্যাপক মাহবুবুল্লাহর মতে, এই সংলাপে কেবল রাজনৈতিক দলগুলোর সাথেই ডক্টর মোহাম্মদ ইউনূসের ভুল বোঝাবুঝি দূর হয়েছে। সকলের মধ্যে
উত্তেজনার ভাবটা প্রশমিত করার জন্য এই সংলাপ একটা বিরাট ভূমিকা রেখেছে। রাজনৈতিক দলগুলো বিক্ষোভ আন্দোলনের পথ ছেড়ে কথা বলার যে পথ, মত বিনিময়ের যে পথ, সে পথে তারা আসবে এবং তার মধ্য দিয়েই তারা তাদের দাবি দাওয়াগুলো আদায় করবে এবং দেশে একটা স্থিতিশীল অবস্থা ফিরে আসবে। তাদের মতে শুধু নির্বাচনই শেষ কথা নয়, পরের পরিস্থিতি কেমন হবে এ নিয়েও চিন্তা করা এখন সময়ের দাবি। শেখ হাসিনা এখন ভারতে তার আশ্রয়ে রয়েছে, তার দল তো একটা বড় দল, অঘটন ঘটানোর মতো শক্তি তাদের আছে। তাদের এখন সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন এবং এদের পেছনেও রয়েছে ভারতীয় আধিপত্যবাদ। যাই কিছু ভাবি তার আগে ভাবতে হবে আমাদের দেশের সার্বভৌমত্বটা ক্ষুণ্ণ হলো কিনা। যদি সংলাপ নিয়ে ব্যস্ত থাকেন তাহলে দেখা যাবে যে আইন শৃঙ্খলার ব্যাপারগুলোতে আপনি মনোযোগ দিতে পারছেন না। ইউনূস সরকার এটা উপলব্ধি করবে যে যত তাড়াতাড়ি সম্ভব তারা নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করবে। বাংলাদেশে কি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করার কি আর কোনো প্রতিষ্ঠান নাই? আপনি মিডিয়াগুলো নাই, আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবীরা নেই, সিভিল সোসাইটি নেই। উনি কৃষকদেরকে ডেকে নিয়ে কোনো কথা বলেছেন বাংলাদেশের কৃষি অবস্থা কি হবে? পার্লামেন্টে তার মানে খালি ওখানে সংসদ বসবে এমন কোনো কথা নেই। আপনার পার্লামেন্টে জনগণের প্রতিনিধির সঙ্গে কথা বলেন, তর্ক করে বুঝান। দেখেন আমরা দেখি বিএনপিকে আমরা দেখি কি কথা বলতে পারে। ডক্টর ইউনূসকে চাপ দেওয়া চলবে না, সেটা জামাত ইসলামী বলি কি বিএনপি বলে না, চাপ দেওয়া চলবে না। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনৈতিক দল ও জনগণ সহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করারও তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। স্বচ্ছ ভাবমূর্তির আওয়ামী ঘরানার ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই। দলের শীর্ষ নেতাদের এমন মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তুমুল আলোচনা। নতুন সদস্য সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে তৃণমূল নেতা কর্মীদের মাঝেও দেখা দিয়েছে বিভ্রান্তি। দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন রাজনৈতিক পরিচয়ের থেকেও গুরুত্বপূর্ণ হল ব্যক্তি হিসেবে তার ভাবমূর্তি। সংগ্রহ অভিযানে অগ্রাধিকার পাবেন তরুণরা। রিপোর্ট করছেন SM আশরাফ। 1 কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য ধরে গেল 15 মে থেকে শুরু হয়েছে সারা দেশে বিএনপির সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম। দলের পক্ষ থেকে বলা হচ্ছে সদস্যপদ মানেই বিএনপির আদর্শ ও রাজনৈতিক দর্শন মেনে এক ছাতার নিচে আসা। নেতারা জানান কেউ যদি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির সঙ্গে থাকেন, আদর্শে বিশ্বাস করেন, তাকে স্বাগত জানাবে দল। যারা সমর্থক বিএনপির কিন্তু জোর করে তাদেরকে আওয়ামী লীগ বানিয়ে গত এই 3টি ইলেকশনে ভুয়া ভোট দিয়ে তাদেরকে ভোটার বানিয়েছে আওয়ামী লীগ হিসাবে। সেটা কিন্তু যাচাই বাছাই করবে আমাদের যে ওয়ার্ড লেভেলের নেতৃবৃন্দ আছেন, তারা এটা যাচাই বাছাই করবে যে সে সত্যিকার অর্থেই আওয়ামী লীগের হয়েই কথা বলছে নাকি সত্যিকার অর্থেই বা আমাদের সমর্থক হিসেবে বলছে। যারা রাজনীতি করার সুযোগ পায়নি, 3 বার ভোট দিতে পারেনি, তারাও অনেকেই সদস্য হবেন। এমনকি আওয়ামী লীগের বিগত কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে বিরক্ত হয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছে, দুর্নীতি অনিয়ম নির্যাতন নিপীড়ন করে নাই, এরকম আওয়ামী লীগের অনেক ফলোয়ার ছিল, তারাও যদি এখন পদত্যাগ করে আসে তারাও হতে পারে। তবে প্রশ্ন উঠছে রাজনৈতিক মতাদর্শের স্পষ্ট বিভাজনের দেশে এমন অবস্থান কি বাস্তবসম্মত? যদিও দলটি মনে করছে আওয়ামী লীগের অনেক সমর্থক স্বৈরশাসক শেখ হাসিনার নানা কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল, তাই তাদের মধ্যে কেউ আদর্শগতভাবে বিএনপির পথে হাঁটতে চাইলে বাধা নেই। তবে সেক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তি অপকর্মের সাথে জড়িত নয়, সমাজে গ্রহণযোগ্যতা থাকতে হবে। সামাজিক মর্যাদা রক্ষার্থে তাদের অত্যাচার নিপীড়নে আওয়ামী লীগের কাছে নিজেকে রক্ষা করার জন্য নামে মাত্র আওয়ামী লীগে পিছনে ছিল, অথচ মানসিকভাবে ওরা আওয়ামী লীগ হয়নি। ওই শ্রেণীটাকে তো আমরা নিতেই পারি। একটা সদস্য পদ তার হাতে থাকে, সেটা লিমিটেশন করে রেখে দেবে যে আমি এই দলের একজন সদস্য সমর্থক এবং আমি সদস্য হয়েছি, এটার যে অনুভূতি তার মধ্যে কাজ করবে, সে সারা জীবন কাজ করবে এবং সেটাতে করে আমাদের জাতীয়তাবাদের যে বাংলাদেশের জন্য যে মমত্ববোধ এটা বাড়বে তার বেশি করে। সেই জন্য আমরা মনে করি 1 কোটি নয়, আমরা ইউনিভার্সিটি কলেজ ছাত্রছাত্রী যারা আছে তাদেরকেও আহ্বান করছি। সদস্য পদে নয়, নীতি আদর্শে পরিবর্তন, এই বার্তাই এখন বিএনপির কণ্ঠে। সময়ই বলে দিবে এই নীতিতে কতটা সাফল্য পাবে দলটি। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত 988 জনকে পদোন্নতি ও সুযোগ সুবিধা সহ চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ এ রায় দেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধি যথাযথ অনুসরণ করে 2023 ও 2004 সালে বিভিন্ন স্মারকে এসব কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল। 2011 সালে আদালত তাদের নিয়োগ অবৈধ ঘোষণা করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় তাদের চাকরিচ্যুত করা হয়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চাকরিচ্যুত এসব কর্মকর্তা কর্মচারী চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনে নামেন। এরই প্রেক্ষিতে গত 9 সেপ্টেম্বর সিন্ডিকেটের সভায় চাকরিচ্যুত 988 জন কর্মকর্তা কর্মচারীর চাকরিতে পুনর্বহালের বিষয়ে রিভিউ পিটিশনের সিদ্ধান্ত নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিহিংসার শিকার হয়ে চাকরিচ্যুত 988 কর্মকর্তা কর্মচারীর চাকরিতে পুনর্বহালে সন্তোষ প্রকাশ করেন আদালতে উপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। 17 নভেম্বর 2003 থেকে 31 আগস্ট 2004 পর্যন্ত একটা পার্টিকুলার পিরিয়ডকে ধরে এই সময়ের মধ্যে যাদের চাকরিচ্যুত ঘটানো হয়েছিল তাদের আজকের রায়ের ফলে চাকরিতে পুনর্বহাল হতে আর কোনো বাধা নাই। রায় পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটা জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের কাছে পাঠাবো এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সিদ্ধান্ত নেবে কত তারিখ থেকে এদেরকে পুনর্বহাল করা হবে। 2023-24 অর্থ বছরে সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে 17,345টি। বছর ব্যবধানে বৃদ্ধি পেয়েছে 22.96 ভাগ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। বিভিন্ন মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে পাচারকৃত অর্থ দেশে আনতে সময় লাগছে জানিয়ে গভর্নর আহসান এইচ মনসুর জানান, আগামী 3 থেকে 5 বছরের মধ্যে পাচারের অর্থ দেশে আসবে। বাংলাদেশ ব্যাংকে BFIU বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। চট্টগ্রামে বিভিন্ন সময় চুরি, ছিনতাই ও ডাকাতি হওয়া 51টি মোবাইল ফোন উদ্ধার করে এর প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা সংস্থা। সকালে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে রাউজান থানায় 13টি, লোহাগড়া থানার 7টি, রাঙ্গুনিয়ার 9টি, আনোয়ারার 6টি, চন্দনাইশ থানার 2টি, দক্ষিণ রাঙ্গুনিয়ার 7টি এবং জোরারগঞ্জ থানার 7টি মোবাইল ফোন রয়েছে। জেলা পুলিশ সুপার প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করেন। এসব চোরাই ফোন কেনার ক্ষেত্রে জেলা পুলিশ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ইনজেকশন নয়, প্রাকৃতিকভাবেই গরু মোটা তাজা করছেন পার্বত্য এলাকা খাগড়াছড়ির খামারিরা। একে সাধুবাদ জানিয়ে সব ধরনের সহায়তা দিচ্ছে জেলা কৃষি বিভাগ। এবছর পশুপালনে খরচ বেশি হলেও পার্শ্ববর্তী দেশের গরু না আসায় লাভের আশা পটুয়াখালীর খামারিদের। তবে বড় ও বাহারি গরুর চাহিদা কম থাকায় দুশ্চিন্তায় নাটোরের খামারিরা। খাগড়াছড়ি, পটুয়াখালী ও নাটোরের প্রতিনিধি পাঠানো তথ্য ও ছবি নিয়ে ফারহিন ইসলাম টুম্পা রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে পার্বত্য জেলা খাগড়াছড়িতে জমে উঠেছে পশুর হাট। প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এবার জেলায় 18,000 পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে 18,025টি। পাহাড়ে বেড়ে ওঠা এসব গরু প্রাকৃতিক পরিচর্যায় মোটাতাজা করেছেন খামারিরা। এগুলির আমি কুড়া বুসি সঠিকভাবে আমি এদিকে লালন পালন করে যাচ্ছি, বেজাল কোনো খাদ্য আমি এদিকে খাওয়াই নাই। পশুর স্বাস্থ্য ও খাবারের মান পর্যবেক্ষণে মনিটরিং চলছে নিয়মিত। আমাদের কাছ থেকে যতটুকু ওষুধ থাকে, কৃমিনাশক ওষুধ আমরা দিয়ে থাকি, ভিটামিন দিয়ে থাকি। তারপর আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি কিভাবে পালন করবেন, কিভাবে খাদ্য খাওয়াবেন। রেড চিটাং জাতীয় যে গরুটা আছে ওটাকেই আমরা আসলে মেনলি মোটাতাজাকরণের মাধ্যমে ওটা কোরবানির জন্য উপযোগী করি। এদিকে পটুয়াখালীর 10,000-এর বেশি খামারে প্রায় 1,33,000 পশু তৈরি করা হয়েছে। গোখাদ্যের বাড়তি দাম সহ পার্শ্ববর্তী দেশের গরু আমদানি বন্ধ না হলে ক্ষতির আশঙ্কা খামারিদের। আতঙ্কার ভিতরে থাই বাইরের গরু ঢুকে গেলে এবং ইন্ডিয়ান গরু, পাকিস্তানি গরু এগুলো ঢুকে গেলে আমরা খামারিরা খুব লসে থাই। আশা করি যদি বাহিরের গরু না আসে তাহলে কিছু লাভের আশা করা যায়। প্রাণী সম্পদ বিভাগ আমরা বিভিন্ন কাজ করে থাকি, তার ভিতরে এই গরু মোটা তাজাকরণ একটি অন্যতম কাজ, যাতে তারা নিরাপদ গরু উৎপাদন করতে পারে। তার জন্য আমরা বিভিন্ন উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা, প্রশিক্ষণ তাদের দিয়ে থাকি। বিশাল আকৃতির দর্শনীয় এমন গরু কিনতে গত বছর নাটোরের খামারগুলোতে ক্রেতাদের ভিড় থাকলেও এবারে চিত্র ভিন্ন। আমার এই খামারে প্রায় 150 মতন গরু আমি লালন পালন করছি এবং মোটা তাজা করছি। একদম দেশীয় খাবার দিয়ে আমার গরুগুলা তৈরি করি। এই জন্যই গোটা বাংলাদেশে আমার গরুর অনেক চাহিদা। কোরবানিকে কেন্দ্র করে এবার নাটোরের 22,000 খামারে প্রস্তুত রয়েছে 5,14,000 পশু।
ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। এবার আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মুঘল ঐতিহ্যের মিষ্টি নিয়ে শুরু হলো বসুন্ধরা গ্রুপের হেরিটেজ সুইটসের যাত্রা। অনুষ্ঠানে আইসিসিবি এর চিফ অপারেটিং অফিসার এম জসিমউদ্দিন বলেন, মুঘল যুগের অনবদ্য স্বাদ, পরিবেশনা ও সৌন্দর্যকে আধুনিক স্বাস্থ্যসম্মত উপায়ে পরিবেশন করায় হেরিটেজ সুইটসের প্রধান লক্ষ্য। মুঘল আমলের রাজকীয় আতিথেয়তা ও স্বাদের ঐতিহ্য বজায় রেখে আধুনিক স্বাস্থ্যবিধি, দক্ষ কারিগর ও উৎকৃষ্ট মানের উপকরণ ব্যবহারের মাধ্যমে হেরিটেজ সুইটস এ থাকবে আদি রসগোল্লা, কমলাভোগ, দিল্লি চমচম, ভোগসাগর, গোলাপ জামুন, ছানার জিলেপি সহ আরও নানান স্বাদের মিষ্টি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা। এবারে জানিয়ে দিব খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজকে সামনে রেখে লাহোরে প্রস্তুতি নেওয়া শুরু করেছে বাংলাদেশ। গাদ্দাফি স্টেডিয়ামে সোমবার রাতে প্রথমবারের মতো অনুশীলন করে তারা। এখানেই পাকিস্তানের সঙ্গে সিরিজের প্রথম ম্যাচ বুধবার, পরের দুই খেলা শুক্র ও রোববার। স্কোয়াডের সব সদস্য ইতিমধ্যে যোগ দিয়েছেন দলের সাথে, তবে শেষ মুহূর্তে পেসার মোস্তাফিজুর রহমান ইনজুরিতে পড়ায় কিছুটা অস্বস্তি টাইগার শিবিরে। তার পরিবর্তে প্রথমবারের মতো টি-20 দলে ডাক পেয়েছেন খালেদ আহমেদ। বাংলাদেশের হয়ে এই পেসার এ পর্যন্ত 16টি টেস্ট ও 2টি ওয়ানডেতে খেলেছেন। স্বীকৃত টি-20তে 74 ম্যাচে নিয়েছে 94 উইকেট। নেইমারকে বাদ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী দুই ম্যাচের জন্য 25 সদস্যের স্কোয়াড ঘোষণা করলেন নতুন কোচ কার্লো আনচেলত্তি। ইনজুরির কারণে তাকে রাখা হয়নি দলে, ডাকা হয়েছে ক্যাসেমিরোকে। 2023-এর অক্টোবরের পর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার। ফেরাদের তালিকায় আছেন রিয়াল বেটিসে খেলা অ্যান্টনি ও টটেনহামের ফরওয়ার্ড চিরালিসন। দলে ডাক পেয়েছেন চেলসি থেকে ধারে স্ট্রাসবার্গে খেলা আন্দ্রে সান্তেস। অন্যদিকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার রদ্রিগো ও ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন। আল নাসর ছাড়ার ইঙ্গিত দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রাতে মৌসুমে নিজেদের শেষ ম্যাচ খেলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আল নাসরের জার্সি পরা রোনালদোর ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, এই অধ্যায় শেষ, গল্পটা এখনো লেখা হচ্ছে, সবার কাছে কৃতজ্ঞ। আল নাসরের সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ আগামী 30 জুন পর্যন্ত। ধারণা করা হচ্ছে 14 জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে অংশ নিতে সৌদি আরব চাইছেন পর্তুগিজ তারকা। যদিও আল নাসর ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, তবে এই টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া 32 দলকে 1 থেকে 10 জুন পর্যন্ত বিশেষ দল বদলের সুবিধা দেওয়া হবে, যেন তারা প্রয়োজনীয় খেলোয়াড় দলে ফেরাতে পারেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মানবতা বিরোধী অপরাধের মামলায় বেকসুর খালাস, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটিএম আজহার বিচারের নামে অবিচার হয়েছিল, সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, রায়ে সন্তোষ প্রকাশ জামায়াতের। সচিবালয়ে চতুর্থ দিনের মতো বিক্ষোভ, কর্মকর্তা কর্মচারীদের, দর্শনার্থী প্রবেশ বন্ধ, ফ্যাসিবাদ উৎখাতে অবস্থান জুলাই মঞ্চের, পুরো এলাকায় নজিরবিহীন নিরাপত্তা। নির্বাচন নিয়ে যাদের ভয়, তাদের সাথে জনগণের সম্পৃক্ততা নেই, মন্তব্য আমির খসরুর। বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে অস্থিরতা কাটেনি বলছেন বিশ্লেষকরা। সংস্কারের আগে নির্বাচন হলে পুনর্বাসন হবে আওয়ামী লীগ, ব্যর্থ হবে জুলাই বিপ্লব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।